8ই মার্চ 2014 সালে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিমান কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে টেক অফ তো করেছিল, কিন্তু সে তার গন্তব্য বিজিং পর্যন্ত পৌঁছায়নি। আজ পর্যন্ত কেউ জানতেও পারেনি যে এই বিমানটি আসলে কোথায় হারিয়ে গিয়েছে। কিন্তু পুরো 8 বছর পর একটি আশা পাওয়া গেছে যে এই বিমানটি আসলে কোথায় রয়েছে। আজ থেকে 9 বছর আগে একটি বিমান ফ্লাইট MH370 মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চায়নার রাজধানী বিজিং পর্যন্ত যাওয়ার কথা ছিল। এই বিমানটিতে দুটি পাইলট, 10 জন ক্যাবিন ক্রু ও 227 জন প্যাসেঞ্জার ছিল, যার মধ্যে বেশিরভাগ প্যাসেঞ্জারই ছিল চীনের বাসিন্দা। দুজন পাইলটই অনেকই অভিজ্ঞ ছিলেন। 53 বছর বয়সী এই পাইলটটির 33 বছর বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল ও 27 বছর বয়সী এই কো পাইলটের 7 বছর। 11 বছর পুরনো এই বোয়িং 777 বিমানটিতে কোনো রকম সমস্যা ছিল না। এটি সম্পূর্ণ ভালো অবস্থায় ছিল। এই বিমানটি মালয়েশিয়া এবং চীনের মধ্যে চলমান একটি রেগুলার বিমান, যেটা 5 ঘন্টা 34 মিনিট সময়ে তার গন্তব্যে পৌঁছায়। কিন্তু সেই দিন বিমানের জন্য কোনো স্বাভাবিক দিন ছিল না, বরং এটি অস্বাভাবিকের থেকেও অনেক বেশি ছিল। সাধারণত বিমানটিতে 5 ঘন্টা 34 মিনিট যাত্রা করার হিসেবেই তেল ভরা হয়, কিন্তু সেই দিন টেক অফের আগে বিমানটিতে দরকারের থেকেও বেশি তেল ভরা হয়েছিল, যাতে 7 ঘন্টা 41 মিনিট পর্যন্ত বিমানটি উড়তে পারে। এই রকম করাও এয়ারলাইন্সের একটি সাধারণ ব্যাপার, যাতে খারাপ আবহাওয়া বা কোনো জরুরি কারণে যদি বিমানকে অন্য কোথাও ল্যান্ড করাতে হয়, সেই অবস্থাতেও যেন বিমানে পর্যাপ্ত পরিমাণে ফিউল মজুদ থাকে। 8ই মার্চ রাত 12টা বেজে 42 মিনিটে ফ্লাইট MH370 মালয়েশিয়ায় কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে টেক অফ করে। টেক অফের পরেও পাইলট মালয়েশিয়ান এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ রাখে। এরপর বিমানটি সাউথ চায়নার সমুদ্রের দিকে এগোতে থাকে। এর ঠিক 20 মিনিট পর রাত 1টা বেজে 9 মিনিটে বিমানের ট্রান্সপন্ডার তার লোকেশন কুয়ালালামপুর এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের র্যাডারে পাঠিয়ে দেয়। এটি ট্রান্সপন্ডারের একটি অটোমেটিক ফাংশন, যা কিছু সময় পর পর বিমানের লোকেশন আশেপাশের র্যাডারে পাঠাতে থাকে। এখনো পর্যন্ত সবকিছুই সাধারণভাবে চলছিল। এর ঠিক 10 মিনিট পর রাত 1টা বেজে 19 মিনিটে ফ্লাইট MH370 মালয়েশিয়ার র্যাডারের কানেকশন থেকে ভিয়েতনামের র্যাডারের এরিয়ার দিকে যেতে শুরু করে। তখন কুয়ালালামপুর কন্ট্রোল টাওয়ার থেকে বিমানের পাইলটকে ভিয়েতনামের একটি শহর হোচিমিনের টাওয়ারের সাথে যোগাযোগ করার পরামর্শ দেয়, এবং এটাই ছিল পাইলট ও মালয়েশিয়ান এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে হওয়া শেষ কথা। বিমান টেক অফ করে 37 মিনিট কেটে গিয়েছিল। সাধারণত এটা হয় যে বন্ধুরা, বিমান যতক্ষণ না তার গন্তব্য পর্যন্ত পৌঁছায় ততক্ষণ পর্যন্ত বিমান তার যাত্রাপথে আসা এয়ারপোর্টগুলোর এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ করতে থাকে। এখানেও এই রকম কিছু হওয়ার কথা ছিল, কিন্তু এতক্ষণ যা স্বাভাবিক চলছিল তা এখন অস্বাভাবিক হতে শুরু করে। হ্যাঁ বন্ধুরা, শেষ মেসেজের ঠিক 3 মিনিট পরে রাত 1টা বেজে 21 মিনিটে ফ্লাইট MH370 হঠাৎ র্যাডার থেকে অদৃশ্য হয়ে যায়। অর্থাৎ বিমানটি কুয়ালালামপুর এবং হোচিমিন উভয় র্যাডার থেকেই অদৃশ্য হয়ে গিয়েছিল। এই জিনিসটি কুয়ালালামপুর টাওয়ারের ক্ষেত্রে একটি স্বাভাবিক ব্যাপার ছিল, কারণ তারা জানতো যে MH370 ভিয়েতনামের এয়ার স্পেসে প্রবেশ করেছে, যে কারণেই এটা তাদের র্যাডার থেকে অদৃশ্য হয়ে গিয়েছে। কিন্তু হোচিমিন কন্ট্রোল টাওয়ার যখন ফ্লাইট MH370কে তাদের র্যাডার থেকে অদৃশ্য হতে দেখে, তখন তারা বুঝতে পারে যে কোনো একটা অস্বাভাবিক কিছু ঘটেছে। সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ার বিমানের ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু বিমান থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। পরবর্তী 18 মিনিট ধরে কন্ট্রোল টাওয়ার এইভাবেই বিমানের সাথে যোগাযোগ করতে থাকে, কিন্তু বিমান থেকে কোনো সাড়া পাওয়া যায় না। এরপরেই হোচিমিন টাওয়ার কুয়ালালামপুর টাওয়ারের সাথে যোগাযোগ করে এবং পরিস্থিতির সম্পর্কে জানায়। এমন পরিস্থিতিতে সাধারণত 1 ঘন্টার মধ্যে রেস্কিউ সেন্টারকে ইনফর্ম করতে হয়, কিন্তু কুয়ালালামপুর কন্ট্রোল টাওয়ার পুরো 4 ঘন্টা পরে রেস্কিউ সেন্টারকে ইনফর্ম করে। ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, সকাল 6টা বেজে 15 মিনিট, এবং এটা সেই সময় ছিল যখন ফ্লাইট MH370কে বিজিং এয়ারপোর্টে ল্যান্ড করার কথা ছিল। একটা আশা ছিল যে বিমানটি হয়তো তার সময় মতো ল্যান্ড করবে, কিন্তু সেখান থেকেও কোনো
সুখবর আসেনি। এরপর ভোর 6:32 ঠিক ওই জায়গায় যেখান থেকে বিমানটি অদৃশ্য হয়েছিল সেই জায়গায় একটি সার্চ অপারেশন শুরু করা হয়, যার মধ্যে 7টি দেশের 34টি জাহাজ এবং 28টি এয়ারক্রাফট ফ্লাইট MH370-কে গালফ অফ থাইল্যান্ড ও সাউথ চায়না সমুদ্রে খোঁজ শুরু করে। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটির কোনো কিছুই পাওয়া যায়নি। সারা পৃথিবীতে এই দুর্ঘটনার নিউজ ছড়িয়ে পড়ে। এই অবস্থাতেও আরও কয়েকটি দেশের ইনভেস্টিগেশন টিমও সার্চ অপারেশনে লেগে পড়ে। বিমানের হঠাৎ করে রেডার থেকে হারিয়ে যাওয়ার কারণ কেউই বুঝতে পারছিল না। যদি এই জায়গার উপর বিমানটি ক্র্যাশও হতো তাহলে এত বড় বিমানের কোনো না কোনো অংশকে নিশ্চয়ই ভাসতে দেখা যেত। পরবর্তী 4 দিন ধরে এই সার্চ অপারেশনটি চলতে থাকে, কিন্তু কোথা থেকেও কোনো ভালো খবর পাওয়া যায়নি। কিন্তু চতুর্থ দিন একটি খবর আসে যা পুরো রেস্কিউ টিমকে অবাক করে দেয়। 8ই মার্চ রাত 1:21 ফ্লাইট MH370 যখন র্যাডার থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল, সেটা সিভিলিয়ান র্যাডার থেকে অদৃশ্য হয়েছিল। কিন্তু তারপরেও মালয়েশিয়ান মিলিটারির একটি র্যাডারে 1 ঘন্টা ধরে বিমানটিকে দেখা যাচ্ছিল। এর থেকে এটা জানা যায় যে বিমানটি সিভিলিয়ান র্যাডার থেকে অদৃশ্য হওয়ার পর কিছু মিনিটের জন্য ডান দিকে ঘোরে, এরপর ইউটার্ন করে আবার মালয়েশিয়ার দিকে ঘুরতে শুরু করে। পুরো 31 মিনিট পরে বিমানটি মালয়েশিয়ার একটি শহর পিনাককে ক্রস করে এবং তারপর মালাক্কা স্ট্রেটের দিকে ঘুরে যায়। মিলিটারি র্যাডারের যে পর্যন্ত রেঞ্জ ছিল ফ্লাইট MH370-কে শেষবার ভারত মহাসাগরের এই জায়গার উপর দিয়ে যেতে দেখা যায় এবং তখন রাত 2:22 হয়েছিল। এরপরে MH370-কে আর কোনো র্যাডারে দেখা যায়নি। পুরো রেস্কিউ টিম এবং বিমানের সাথে জড়িত প্রতিটি মানুষ কেবল এই রহস্যের সমাধানে ছিল যে আসলে বিমানটি গেল কোথায়। আর এর থেকেও বিস্ময়কর বিষয় ছিল যে বিমানটি বিজিং এর উল্টো দিকে কেন ইউটার্ন করেছিল। যে রেস্কিউ টিম সাউথ চায়না সমুদ্রে ও গালফ অফ থাইল্যান্ডের এরিয়াতে বিমানের সন্ধান করছিল, তারা এখন ভারত মহাসাগরের এই অংশে রেস্কিউ শুরু করে। কিন্তু আশ্চর্যজনকভাবে এই জায়গাতেও বিমানের কোনো চিহ্ন পাওয়া যায়নি। কিছুদিন পর আরও একটি খবর পাওয়া যায় যেটা পুরো পরিস্থিতিকে পাল্টে দেয়। জানা যায় যে বিমানটি 2:22 মিলিটারি র্যাডার থেকে তো অদৃশ্য হয়ে যায়, কিন্তু একটি স্যাটেলাইটের সাথে বিমানটি ক্রমাগত যোগাযোগ করতে থাকে। বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে দিই যে এটা বোয়িং বিমানের জন্য সাধারণ ব্যাপার। যখন কোনো কারণবশত তাদের কমিউনিকেশন ডিভাইস কাজ করা বন্ধ করে দেয়, তখন বিমান স্যাটেলাইটের সাথে যোগাযোগ করা শুরু করে। ফ্লাইট MH370 অটোমেটিকভাবে প্রতি ঘন্টায় 3500 কিলোমিটার দূর ইনমারস্যাট নামের স্যাটেলাইটের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। এই স্যাটেলাইটের মধ্যে সেভ থাকা ডেটা থেকে এক্সপার্টরা একটি ক্যালকুলেশন করে বিমানটির পরবর্তী লোকেশন সম্পর্কে জানতে পারে। এটা জানা যায় যে মিলিটারি র্যাডার থেকে অদৃশ্য হওয়ার পর বিমানটি আবার ইউটার্ন নেয় এবং ভারত মহাসাগরের উপর 5 ঘন্টা ধরে উড়তে থাকে। সকাল 8:19 পর্যন্ত বিমানটি শেষবার স্যাটেলাইটের সাথে যোগাযোগ করে। বিমান থেকে পাওয়া এটাই ছিল শেষ কন্ট্যাক্ট। এরপরে বিমানটি আর কোনো স্যাটেলাইটের সাথে যোগাযোগ করেনি। আসলে যে সময় রেস্কিউ টিম সাউথ চায়না সমুদ্রে বিমানটির খোঁজ করছিল, সেই সময় বিমানটি আসলে ভারত মহাসাগরের উপর ছিল। ইনভেস্টিগেশন টিম ও এক্সপার্টদের অনুযায়ী অস্ট্রেলিয়া থেকে 2000 কিলোমিটার দূর দক্ষিণে ভারত মহাসাগরের এই জায়গায় এসে বিমানের কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায়। কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে টেক অফ করে এই জায়গা পর্যন্ত আসতে বিমানের 8 ঘন্টা সময় লাগে এবং বিমানে এই পরিমাণ ফিউলই ভরা হয়েছিল। এটা হওয়ার সম্ভাবনা বেশি যে বিমানটিতে ফিউল শেষ হয়ে যাওয়ার কারণেই ভারত মহাসাগরের এই জায়গাতেই ক্র্যাশ হয়েছিল। ভারত মহাসাগরের এই অংশটি পুরো ইন্ডিয়ার থেকেও অনেক বেশি বড় এবং এখানেই শুরু হয় একটি ডিপ সি সার্চ অপারেশন। MH370 বিমানটিকে খুঁজে পাওয়া অনেক জরুরি ছিল, কারণ যতক্ষণ বিমান অথবা তার ব্ল্যাক বক্সকে খুঁজে না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত এটা জানা যাবে না যে ক্র্যাশ হওয়ার আগে বিমানটির সাথে কি ঘটেছিল। শুধু কয়েক মাস নয়, কয়েক বছর ধরে এই সার্চ অপারেশনটি চলতে থাকে। তার সত্ত্বেও বিমানের কোনো চিহ্ন পাওয়া যায় না। অবশেষে 3 বছর পর এই ডিপ সি অপারেশনটিকে বন্ধ করে দেওয়া হয়। এই সার্চ
সার্চ অপারেশনে প্রায় $160 মিলিয়ন খরচা হয়েছিল। সার্চ অপারেশনের সময় তো বিমানের কোনো চিহ্ন পাওয়া যায়নি, কিন্তু ক্র্যাশ হওয়ার 1 বছর পর 2015 সালে বিমানের ডান দিকের ফ্লোপ্রন ভাসতে ভাসতে একটি আইল্যান্ডে পৌঁছায়। এটা বিমানের এমন একটি অংশ যেটা ল্যান্ডিংয়ের সময় কাজ করে। এই ফ্লোপ্রনের উপর যখন রিসার্চ করা হয় তখন একটি বিস্ময়কর জিনিস জানা যায় যে বিমানটি ক্র্যাশ হওয়ার সময় এটি কাজ করছিল না। পরবর্তী কিছু বছর পর্যন্ত বিমানের কিছু কিছু অংশ আফ্রিকার বিচ থেকে পাওয়া যায়, কিন্তু আজ পর্যন্ত বিমান এবং বিমানে থাকা প্যাসেঞ্জারদের কোনো খবর পাওয়া যায়নি। মালয়েশিয়ান ফ্লাইট MH370 অদৃশ্য হওয়ার আগে এর সাথে কি ঘটেছিল এটা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। কিছু এক্সপার্টদের অনুযায়ী বিমান হাইজ্যাক হয়েছিল এবং কিছু অফিসারদের মতে বিমানে কোনো ইলেকট্রিক্যাল ফল্ট হয়েছিল এবং অক্সিজেন শেষ হয়ে যাওয়ার কারণে প্যাসেঞ্জাররা অজ্ঞান হয়ে গিয়েছিল। আসলে কি ঘটেছিল সেটা বিমানের ব্ল্যাক বক্সে থাকা ডেটা থেকেই জানা যাবে, যেটা বিমানের সাথেই ভারত মহাসাগরে হারিয়ে গিয়েছে। ফ্লাইট MH370 অদৃশ্য হয়ে যাওয়ার ঠিক 8 বছর পর ফেব্রুয়ারি 2022 সালে আবার বিমান খুঁজে পাওয়ার আশা পাওয়া যায়। একটি রিটায়ার স্পেস ইঞ্জিনিয়ার রিচার্ড গডফ্রে অ্যানালাইসিসের মাধ্যমে সে বিমানের অরিজিনাল লোকেশনের খোঁজ লাগায় এবং রিচার্ড যে অংশটির কথা বলেছে সেটা ভারত মহাসাগরের সেই অংশেই যেখানে বিমানের সার্চ অপারেশন করা হয়েছিল। রিচার্ডের অনুযায়ী তার পয়েন্ট করা জায়গার 4000 মিটার নিচে ফ্লাইট MH370-র ধ্বংসাবশেষ রয়েছে। এটা সেই গভীরতা যে গভীরতায় টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ রয়েছে। মালয়েশিয়ান এয়ারলাইন্স রিচার্ডের তথ্যকে কতটা গুরুত্ব দেবে এবং তারা আবার সার্চ অপারেশন শুরু করবে কিনা এটা সময়ই বলবে। বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবে এবং এই ধরনের ভিডিও দেখার জন্য রূপকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।